হ্যালো হ্যালো কারেক্ট। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আবার সবাই আমি স্ক্রিন তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি। আমাকে প্রথমেই জানাবে যে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা, সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। রাইট, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবার দেখো, আমাকে বলো যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা পরিষ্কারভাবে। ফাইন, তোমরা দেখিয়েছো। রাইট রাইট, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে অলরেডি দেখাচ্ছে। সুমন, প্রীতি প্রত্যেকেই বলছে, এগ্রি করছে যে স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে আমাদের সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবার আমরা বাকি পার্টটায় চলে আসছি। চন্দনও তাই বলছে। ফাইন, এবার একটু দেখে নিই। আগে স্ক্রিনে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আগের দিনের প্রেসি নওরোজ তাই বলছে। ফাইন, অর্থাৎ এটা আমরা দেখেছি, এটা পরিষ্কারভাবে দেখেছি আমরা। এটা তাহলে একবার রিজয়েন করো, দেখতে পাবে। ঠিক আছে, পরিষ্কার দেখা যাবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি আমরা। রাইট, পেনটাকে এনেবল করে নিয়েছি। আগের দিন যেটা বলছিলাম, এই প্রেসিটা তোমাদের লেখার কথা ছিল, অর্থাৎ সোজা কথায় তোমাদের বলেছিলাম যে এই প্রেসিটা তোমাদের লিখতে। এবার ওই যেটা বললাম, কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এই রেকর্ডিংটা তোমাদের কাছে যায়নি। এনিওয়ে, আমি জানি না তোমরা কেউ ট্রাই করেছো কিনা বা কেউ লিখেছো কিনা, তো হলে বলবে। আচ্ছা, কেউ একজন হ্যান্ড রেইজ করেছে, যদি কিছু বলতে চাও তো বলতে পারো। আচ্ছা চলো, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সব্যসাচী চ্যাটার্জিও দেখলাম হাত তুলেছে। যদি কিছু বলার থাকে সব্যসাচী বলতে পারো। আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ডিং হচ্ছে, ফলত আমরা খুব একটা সময় নষ্ট করব না, আমরা চলে যাই পরপর। আমি লাস্ট ডে যে প্রেসিটা ছিল সেটা আরেকবার তোমাদের সাথে একবার পড়বো, পরে সরাসরি চলে যাব প্রেসি লেখার ধরনে। নাও এখানে ডিরেকশনটা যেমন দেখতে পাচ্ছ, রাইট এ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যাড আসোয়েটেবল টাইটেল। সাধারণত এই প্রেসির যে ডিরেকশন তোমরা দেখতে পাচ্ছ, ডিরেকশনটা এরকমই থাকে। অল্প বিস্তর হয়তো চেঞ্জ হতে পারে, দেয়ার মে বি আ স্লাইট চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ দ্য কোয়েশ্চেন, বাট দ্য থিং রিমেইন সেম। রাইট, চলো একটু দেখে নিই। As I kept strict watch over my way of living, I could see that it was necessary to economize. এখানে প্রেসিটা যখন বলা হচ্ছে, প্রেসির সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে ফার্স্ট পারসন ইউজ করা হলো। আমরা বলেছিলাম হতেই পারে, যেমন আমি আই এখানে বলছি, এখানেও আই পাচ্ছি। রাইট, মাই ওয়ে অর্থাৎ ফার্স্ট পারসন ইউজ করেছে প্রত্যেক জায়গাতেই। তো আমরা কি জানি, আমরা আগের দিনের লেসন থেকে প্রাথমিক ধারণা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি যখন প্রেসি লিখব, যেটা গিভেন প্যাসেজ থাকবে সেখান থেকে আমি যখন প্রেসি করব, সেই প্রেসি মধ্যে কোনোভাবেই যেন ফার্স্ট পারসন অর্থাৎ এই বিষয়ের কোনো রকম আমি, আমাদের, আমাদেরকে, এই জাতীয় কোনো জিনিস যেন না থাকে। অর্থাৎ ফার্স্ট পারসন শুড বি চেঞ্জ ইনটু থার্ড পারসন। সেখানে লেখক, স্পিকার, অথর, আমরা এরকমভাবে কথাগুলো ইউজ করতে পারি, এবং অবশ্যই তারপরে আমরা থার্ড পারসন ইউজ করব, হি বা সি দিয়ে আমরা কন্টিনিউ করে যাব। যেটা বললাম, অর্থাৎ ঠিক এই জায়গাগুলো চেক করতে থাকে যে যে ক্যান্ডিডেট সেই ব্যাপারগুলো জানে কিনা। অর্থাৎ এক্ষেত্রে একটা জায়গা আমার কাছে পরিষ্কার হয়েছে, ইউজ অফ ফার্স্ট পারসন এটা করা যাবে না, আমরা থার্ড পারসনে কনভার্ট করব। তো লেখক এখানে কি বলছেন, অ্যাকর্ডিং টু দ্য অথর it was necessary to curtail down the way, the expenses of his life. আমি যদি পুরো ব্যাপারটা বুঝি যে তিনি কি ফিল করেছেন। So the author felt that it was necessary for him to curtail down the family expenses. সোজা কথায় পারিবারিক খরচা তার যা হয় সেটাকে কমানো প্রয়োজন, ইকোনমাইজ করা প্রয়োজন, সেটা তিনি বুঝতে পেরেছেন। আমরা প্রত্যেকে জানি এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে ইকোনমি, রাইট, এই কথাটা নাউন। তো ইকোনমি কথাটাকে এখানে ভার্ব করলো। কি করে করলো? ইকোনমাইজ অর্থাৎ MIZE এটা ইউজ করে ইকোনমাইজ কথাটা করলো। তো ইকোনমি অর্থনীতি, যেই বলছে ইকোনমাইজ সঙ্গে সঙ্গে তার মানে হয়ে যাচ্ছে কি কাটেল ডাউন, কাট ডাউন, টু রিডিউস দ্য এক্সপেন্স, অর্থাৎ তার মানে হচ্ছে খরচা কমানো। ক্লিয়ার? আমরা সেটা বুঝতে পেরে গেছি।
I therefore decided to reduce my expenses by half. ফলত আমি কি করলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার পারিবারিক খরচা আমি কি করব, একেবারে অর্ধেকে নামিয়ে আনবো। এটা লেখকের স্থির সিদ্ধান্ত, রাইট? পরিষ্কার? দ্বিতীয় ব্যাপার আমরা বুঝতে পারলাম। কাম টু দ্য থার্ড লাইন, এখানে কি বলা হচ্ছে, মাই অ্যাকাউন্টস showed numerous items spent on fares. অর্থাৎ তিনি একটা আত্মসমীক্ষণ এরকম একটা মোডে রয়েছেন। তিনি নিজের যা খরচা, নিজের জীবনযাপনের যে প্রণালী সেটা নিয়ে তিনি ভাবছেন, এবং তিনি ফাইনালি যেটা বুঝলেন সেটা হচ্ছে মাই অ্যাকাউন্টস শোড, অর্থাৎ এখানে অ্যাকাউন্টস মানে তার ফ্যামিলির যে খরচা, হিসেবপত্র, সেটা তাকে দেখিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। কি দেখিয়েছে? একদম পরিষ্কার করছে যে নিউমারাস আইটেমস, রাইট, স্পেন্ট অন ফেয়ার্স। অর্থাৎ এই ফেয়ার্স কথাটা মানে আমরা জানি ভাড়া, রাইট? এখানে ফেয়ার্স কথাটা মানে খরচা। প্র্যাকটিক্যালি নানা রকম খরচায় প্রচুর প্রচুর আমার টাকা বেরিয়ে যায়, এটা লেখক বুঝতে পেরেছেন। Again, my living with a family meant the payment of a regular weekly bill. অর্থাৎ যেহেতু আমি একজন ফ্যামিলি ম্যান, লেখক বলছেন যে তিনি একজন ফ্যামিলি ম্যান হওয়ার ফলে, as because he is a family man, it is his duty to spend a handsome amount of money for weekly or monthly bill. এখানে উইকলি বা মান্থলি বিল কথাটার মানে কি, একটা রেগুলার খরচা। ক্লিয়ার? তারপরে কি বলছে, it also included the courtesy of occasionally taking members of the family out to dinner and likewise attending parties with them. এখানে লেখক একদম চাচা ছোলা ভাবে পরিষ্কার ভাবে বলেছেন যে রুটিন খরচা, অর্থাৎ প্রাত্যহিক খরচা, যে ডেইলি খরচা হয়, তার সঙ্গে সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট খরচা আছে। সেটা কি? আমরা যেটাকে বলি হচ্ছে যে, আমরা কেউ বলি এটা হচ্ছে খানিকটা কাইন্ড অফ এন্টারটেনমেন্ট বলতে পারি, এটা খানিকটা বিলাসিতা বলতে পারি। অর্থাৎ শুধুমাত্র খাদ্য, বস্ত্র আর বাসস্থান থাকলেই তো হয় না, তার সাথে কিছুটা মনের ব্যাপার থাকে। অর্থাৎ তার জন্য কি করতে হয়, মাঝে মাঝে বাইরে যেতে হয়, ফ্যামিলিকে নিয়ে খাওয়াতে নিয়ে যেতে হয়, কোথাও ঘুরতে গেল বা কোথাও পার্টি অ্যাটেন্ড করতে গেল, তো সেখানেও একটা ভারী খরচা হয়। অর্থাৎ সেখানেও তাদের একটা যথেষ্ট খরচার জায়গা তৈরি হয়। এই পয়েন্টে লেখক এখানে কথাটা বললেন, অর্থাৎ সোজা কথায় মানি স্পেন্ট অন এন্টারটেইনমেন্ট। নাও all this involved heavy items for conveyance, especially as if a friend was a lady. এবং এই যাবতীয় খরচার সঙ্গে সঙ্গে মোরওভার আরেকটা জায়গা তিনি পয়েন্ট আউট করেছেন, সে কি, এই যে বাড়ির থেকে বেরোচ্ছেন সেটা তো কনভেন্স, অর্থাৎ যাতায়াত, ট্রান্সপোর্ট কস্ট আছে, টুকটাক খাওয়ার ব্যাপার আছে, নানা রকম ব্যাপার আছে। তো এই কনভেন্সের কথাটা তিনি প্রথমে লিখেছেন, রাইট? এবং আরো ইম্পর্টেন্ট তিনি একটা বিষয় লক্ষ্য করেছেন যে তিনি যদি কোনো তার ছেলে বন্ধুর সাথে বেরোন, সেক্ষেত্রে হয়তো খরচাটা শেয়ার করা হয়, কিন্তু যদি if the friend was a lady, খেয়াল করবে তিনি বলছেন যদি তার সঙ্গে যিনি বেরিয়েছেন তিনি কোনো মেয়ে হন, যদি লেডি হন অর্থাৎ বান্ধবী হন বা যে কেউ হোক, custom required that the man should pay all the expenses. Custom required কথাটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে কাস্টম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রথা, রাইট? অর্থাৎ রীতি। আমি যদি বলি রীতি হচ্ছে খরচাটা তাকেই করতে হবে। এখানে কাস্টম কথাটার মানে নিশ্চয়ই বুঝতে পারলাম। অর্থাৎ আমি বলতে পারি যে ট্র্যাডিশন এরকমই হয়ে আসছে আর কি, সেটা বলতে পারি। তো ট্র্যাডিশন হচ্ছে এটাই, রাইট? খরচাটা তাকে করতে হবে। অলসো ডাইনিং আউট মিন্ট এক্সট্রা কস্ট। এবার বাইরে খেতে মানে এক্সট্রা কস্ট তো আছেই। as no deduction would be made from the regular weekly bill for meals not taken. অর্থাৎ আমি প্রাত্যহিকভাবে আমার বাড়ির যে খরচা সেটা কিন্তু তার জন্য কমে আসছে না। আমি একদিন বাইরে বেরোচ্ছি বলে আমার বাড়ির খরচাটা কমে গেল তা কিন্তু নয়, সেগুলো কনস্ট্যান্ট রয়েছে। মানে ইলেকট্রিক বিল, কেবল বিল, ব্রডব্যান্ডের খরচা, আমার কি বলবে যে আপনি সেদিন বাড়ি ছিলেন না, আমরা 5 টাকা কম নিলাম? না। অর্থাৎ সোজা কথায়
প্রাত্যহিক খরচা সেটা একই থাকছে, রাইট? ইট সিম টু মি দ্যাট, এটা আমার কাছে মনে হয়েছিল, ইট সিম টু মি, যেহেতু লেখক এখানে প্রতি মুহূর্তে জাজ করছেন, লেখক এখানে প্রতি মুহূর্তে আত্মসমীক্ষা করছেন, সেলফ অ্যাসেসমেন্ট, তাই তিনি লিখছেন আমার মনে হয়েছিল, কি মনে হয়েছিল? দ্যাট অল দিস আইটেমস কুড বি সেভড, এই যাবতীয় কিছু খরচা এগুলো কিন্তু সেভ করা যায়, আটকানো যেতে পারে, দ্যাট কুড হ্যাভ বিন প্রিভেন্টেড। এটা একান্তভাবেই লেখকের মন্তব্য, খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? As like was the drain of my purse caused to a false sense of propriety. খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, প্রপার্টি কথাটার মানে তোমরা জানবে হয়তো, অর্থাৎ এখানে কি বলতে চাইছে, দ্যাট ইজ ওনারশিপ, প্রপার্টি মানে, রাইট? প্রপারাইটার আমরা বলি না ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ অমুক বিজনেসের প্রপারাইটার কে, তো প্রপারাইটার কে মানে মালিক কে, রাইট? ওনার কে, সেখান থেকেই কথাটা প্রপার্টি অর্থাৎ ওনারশিপ, মালিকানা। তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম, অর্থাৎ লেখক বলছেন এই সমস্ত বিষয়গুলোর অনেকটাই সেভ করা যেতে পারে যদি কি হয়, ফলস সেন্স অফ প্রপার্টি এটাকে তাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ আমি মালিক, সো ইট ইজ মাই ডিউটি, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, আমাকেই সব খরচা করতে হবে, এইটা যদি, এই মানসিকতা যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে দেখবো আমার অর্ধেক খরচা কমে যাচ্ছে, এটা লেখক বলছেন। আচ্ছা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এখানে মেয়েদের কথা বলা হয়েছে যে ইফ দ্য পার্টনার ওয়াজ আ লেডি, বাট দ্যাট ইজ নট ফর দ্য শেক অফ, আই মিন কি বলবো, হিউমিলিয়েটিং সামওয়ান, কাউকে কিন্তু অপমান করার উদ্দেশ্যে লেখক এটা লেখেননি, তিনি এটা ফেল করেছেন, বা আমরাও যেটা বললাম যে এখন মেয়েরা অনেক স্বাবলম্বী, ফলত সেই ব্যাপারটা অনেক সময়ই হয়তো হয় না। ক্লিয়ার? তো আপাতত আমরা এই জায়গাটুকু হয়তো বুঝতে পারলাম। আচ্ছা, সিড বলে একজনকে দেখতে পাচ্ছি, হয়তো সিদ্ধার্থ হবে, তার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, রাইট? ক্যামেরাটা একটু অফ করে দেবে। সিদ্ধার্থ বা সিড কি আমি এখানে শর্ট নেম আসছে, রাইট? ক্যামেরা অফ করেছে। এবারে আসি, আমরা 142 ওয়ার্ডসের একটা প্রেসি ছিল, ক্লিয়ার? এই 142 ওয়ার্ডসের প্রেসি আমরা যেটা করতে পারলাম সেটা কি, এটা নামিয়ে আনলাম প্রথম জায়গায় 60 to 40 ওয়ার্ডসে। আমি তোমাদের বলেছিলাম একটা প্রেসি শিটের কথা, অর্থাৎ সাধারণত আমাদের যে প্রেসি শিট প্রোভাইড করা হয় সেটা দেখতে কেমন, কি বিষয়, এটা আগের ক্লাসেই বলেছি। আমি জাস্ট আরেকটা ছোট্ট ব্যাপার তোমাদের সঙ্গে রাখছি। আমি যদি অরিজিনাল প্রেসি শিট, হ্যাঁ অবশ্যই প্রেসি শিটের ব্যাপারটা আমি আরেকবার বলে দিচ্ছি। এই প্রেসি শিট আমি বাংলাতে বলে দিচ্ছি, হ্যাঁ একটু খেয়াল করবে। আগে বলে দিই যে প্রেসির এই বিষয়টা, তোমার প্রেসি পেপারটা খানিকটা দেখতে এরকম হয়, মানে উপরে একটা সেল মার্চ করা থাকে, একটা কমন জায়গা থাকে। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা কেউ যদি নতুন জয়েন করে থাকে তাদের জন্য আমি এটা রাখলাম, টাইটেল, অর্থাৎ এখানে টাইটেলের জায়গাটা থাকবে বা ক্যাপশনের জায়গাটা থাকবে। তোমরা আবার টাইটেল বলেই আমি যে কথাটা লিখলাম এটা আবার লিখতে যেও না, আমি তোমাদের বোঝাবার জন্য বলছি যে এই জায়গাটায় টাইটেল থাকবে, টাইটেল কথাটা লিখবে না। তুমি যেটাকে ডিসাইড করছো এটা টাইটেল হতে পারে, একটা বেস্ট টাইটেল, সেই টাইটেলটা তুমি ওখানে রাখবে, রাইট? তারপর শুরু হলো তোমাদের লেখা, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা এই যে এই বক্সগুলো পাচ্ছি, এক একটা বক্সে এক একটা ওয়ার্ড। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে, এবং আমরা আগের দিনও বলেছি যে এই যে ধরো ওয়ার্ড বলতে, স্যার আমি একটা এ লিখবো, অ্যান লিখবো, দ্য লিখবো, ইজ লিখবো, অন লিখবো, ইন লিখবো, এগুলো কি ওয়ার্ড হিসেবে নেবো? স্যার ডেফিনেটলি নেবে। তো মাথায় রাখতে হবে প্রত্যেকটা প্রিপোজিশন, প্রত্যেকটা আর্টিকেল কিন্তু কাউন্ট করা হবে, অর্থাৎ সোজা কথায় এটা ওয়ার্ড লিমিটের মধ্যে পড়ছে, রাইট? আমি বোঝাতে পারলাম? এভরি প্রিপোজিশন, এভরি কনজাংশন, এভরি আর্টিকেল শুড বি ইনক্লুডেড ইনটু ওয়ার্ড লিমিট, অর্থাৎ আমাদের যে ওয়ার্ড কাউন্ট করা হচ্ছে তার মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটা ইনক্লুডেড থাকবে, অন্তর্ভুক্ত থাকবে।
যেটা থাকবে না অন্তর্ভুক্ত সেটা হচ্ছে পাংচুয়েশন, অর্থাৎ আমি কোনো কমা ইউজ করব সেটা কোথায় করব। আমি বক্সে যে শব্দটা ব্যবহার করছি, ধরো এই যে সেজ কথাটা এখানে লেখা হয়েছে, SAYS, তারপর একটা কমা আছে, এটা একটা বক্সে, হ্যাশটা আরেকটা বক্সে। কিন্তু কখনোই সেজটাকে একটা বক্সে করে কমাটা পরের বক্সে দিয়ে হ্যাজ লিখবে, এইটা যেন ভুলেও না হয়, সেটা যেন মাথায় থাকে। আমি বারবার তোমাদেরকে সেই জায়গাটা বলার চেষ্টা করছি। পাংচুয়েশনটা অত্যন্ত, আমি নিশ্চয়ই বলছি। যেমন ধরো এই যে অ্যান, প্রথম জায়গাটায় দেখো অ্যান কথাটা আমি এখানে লিখতে পারলাম, রাইট? অ্যান কথাটা একটা বক্সে পড়ে রইল যথারীতি। ইন্টিমেট এই যে আরেকটা বক্সে রইল। এরকম যেতে যেতে দেখো লাইফস্টাইল কথাটা রয়েছে, লাইফস্টাইল কথাটার পরে একটা কমা রয়েছে, এটা কিন্তু একটা বক্সে আসছে। কারণ কমাটা আমি কখনোই অ্যাজ এর সঙ্গে দিতে পারি না। লজিকটা কি, যুক্তিটা কি? এই যে ছেদ জ্যোতি চিহ্ন যেখানে ব্যবহার করা হচ্ছে, প্রতিটা চিহ্ন কথা বলে, প্রতিটা চিহ্ন আমার লেখাকে সাপোর্ট করে। অর্থাৎ যিনি আমার লেখাটা পড়বেন, যিনি পাঠক, তিনি এক্সামিনার হতে পারেন বা তিনি সাধারণ কোনো মানুষ হতে পারেন, তিনি কোথায় থামবেন, কোথায় একটু বেশি থামবেন, কোথায় একেবারে থেমে যাবেন, এই ব্যাপারটা বোঝায় হচ্ছে ছেদ জ্যোতি চিহ্ন, অর্থাৎ পাংচুয়েশন মার্কস। So it is very important to note where the punctuation marks should be placed. অর্থাৎ পাংচুয়েশন আমি কোথায় দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এবার ধরো, হ্যাঁ তুমি বলে স্যার এই কমাতে তো হলো, কিন্তু আমি যদি ইনভার্টেড কমা ইউজ করি, তো ধরো কথার কথা বলছে, আমি লিখলাম যে কোনো একটা নাম লিখলাম, ধরো আমি লিখলাম পৃথাস মাদার, এই কথাটা লিখলাম। তো যে মুহূর্তে বলছি পৃথাস মাদার, তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্যার আমি এটা কোথায় রাখবো? তাহলে অবশ্যই পৃথাস কথাটা পুরো কথা এটা একটা বক্সের মধ্যে থাকবে, মাদার কথাটা আলাদা বক্সের মধ্যে থাকবে। আশা করি আমরা ডিনোট করতে পারলাম ঠিকঠাকভাবে। অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফিটা অবশ্যই বক্সের মধ্যে থাকবে। যেমন এখানে একটা হাইফেনেটেড ওয়ার্ড ইউজ হয়েছে, রাইট? ভালো করে খেয়াল করবে, এই যে হাইফেনেটেড শব্দটা ব্যবহার হয়েছে, লাইফ আর স্টাইল, দুটো শব্দ মিলিয়ে লাইফস্টাইল। ক্লিয়ার? তো এই দুটো শব্দ যখন আমি হাইফেন দিয়ে ব্যবহার করছি তখন কিন্তু আলাদা করব না, কারণ দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে যে, রাইট? ফলত এই ব্যাপারগুলো আমার মাথায় রাখতে হবে। তুমি যখন লেখো ওয়েলকাম, কথাটা কি ওয়েল আলাদা লেখো, কাম আলাদা লেখো? তা তো নয়, ওয়েলকাম কথাটা তো একসাথেই লেখো, তাহলে সেটা একটা বক্সেই থাকবে, স্বাভাবিক। এখানের ক্ষেত্রেও একই। অর্থাৎ এই জায়গাগুলোই যেন গন্ডগোল না হয়। আগের দিন আলোচনা আমরা করেছিলাম বিশদে, তবু যদি কেউ নতুন থাকে বা কারোর যদি বুঝতে অসুবিধে থাকে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি টাইটেলটা কি কাউন্ট করা হবে, টাইটেলের ওয়ার্ডগুলো? আমি একটু বলে নিই, সেটা আমি আগের দিনও বলেছি ক্লাসের মধ্যে। ইউজুয়ালি টাইটেল ওয়ার্ড লিমিটের মধ্যে কাউন্ট করা হয় না। অর্থাৎ এবার আমি বহু জায়গাতেই বলতে শুনেছি যে ক্যাপশন প্রেসির মধ্যে কাউন্ট করা হয়। আচ্ছা আমি আবারও বলি, হয়তো কোনো মিসকনসেপশনের পেছনে আছে তাদের। কেন আমি বলি কথাটা, যদি কাউন্ট করা হতো তাহলে একটা কমন বার কখনোই দিত না। ধরো এই বিতর্কের অবসান সেদিনই হয়ে গেছে যেদিন আমরা পরীক্ষার হলে প্রেসি শিট পাওয়া শুরু করেছি। প্রেসি শিটে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাউন্টিং বক্সেস, যতটুকু আমি ব্র্যাকেট করলাম, অর্থাৎ এইগুলো কাউন্ট হবে, রাইট? পরিষ্কার? প্রথমটায় যদি কাউন্টই হতো, যে জায়গাটা টাইটেল কথাটা লেখা আছে, তাহলে তো এখানেও বক্স দিত, বক্স তো দেয়নি, এখানে তো একটা রো দিয়েছে, কলাম তো নেই এখানে। যে প্রশ্নটা জিজ্ঞেস করলে ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, অর্থাৎ অনেকেই আমি বলতে শুনেছি যে টাইটেল যেটা দেওয়া হবে সেটা 3টে ওয়ার্ড হোক 5টা ওয়ার্ড হোক কাউন্ট হবে, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। কোনো মিসকনসেপশন থেকে হয়তো তারা বলেন। এটা নিয়ে আমি আগের দিন ডিসকাস করেছি, ভিডিওটা আপলোড
আমি করেছি, বাট কোনোভাবে যায়নি বা কিছু একটা হবে। হোপফুলি আজকের ভিডিওটা একদম ঠিকঠাকভাবেই যাবে, তোমরা অবশ্যই দেখে নেবে, রাইট? এবার আসি আমাদের মূল জায়গাতে, অর্থাৎ যেখানে আমরা ছিলাম সেখানে। অ্যান ইন্টিমেট অবজারভেশন অন লাইফস্টাইল। ভালো করে বোঝো, আমি যখন এটাকে লিখছি এভাবে লিখছি, অ্যান ইন্টিমেট অবজারভেশন অন লাইফস্টাইল, কমা, রাইট, অ্যাজ দ্য অথার সেজ, কমা, has necessitated a considerable curtailment of family expenses. আচ্ছা, এটা গেল আমার প্রথম সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে, আচ্ছা এটা পরে আমি কি বুঝলাম? আমি তোমাকে আগের দিন খুব ইম্পর্টেন্টলি বলছিলাম, নাও দ্য টাইম হ্যাজ কাম when you have to practice reading and comprehending at a time. আমি তোমাদের বলছিলাম যে যে মুহূর্তে তোমরা কোনো কিছু পড়বে সেই মুহূর্তেই বুঝতে হবে, অর্থাৎ একটা সেন্টেন্স একবার পড়ে আমি বুঝলাম না, সেটাকে আমি আরেকবার পড়ার চেষ্টা করছি, পড়ে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আরেকবার পড়ে বোঝার চেষ্টা করছি, এটা চলবে না। কেন চলবে না সেটার ব্যাখ্যাও আমি করেছি, কারণ বড্ড টাইম কনজিউমিং। যে তুমি দেখো, আজকে তুমি একটা ক্লার্কশিপের লেখা লিখতে যাবে, সেই সামান্য একটা পরীক্ষার ক্লার্কশিপের মেন্সে যে লেখাগুলো রয়েছে, কোনো পরীক্ষায় সামান্য নয়, কথাটা আমার বলা অত্যন্ত অপরাধ হয়েছে, আমি যথাযথ মার্জনা চেয়ে নিচ্ছি। সামান্য পরীক্ষা বলে কিছু হয় না, প্রত্যেকটা পরীক্ষাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্লার্কশিপের মতো একটা পরীক্ষাতেও সেখানে কি হয়, প্রেসি আমরা যদি দেখি এবং সেখানে যদি আমরা পরপর রাইটিং স্কিলের ব্যাপারগুলো দেখতে থাকি, রিপোর্ট রাইটিং যেটাই থাক, প্রতিবেদন রাইটিং, প্রত্যেক ক্ষেত্রে একটা বিষয় কমন হয়। খেয়াল করে দেখো, 1 ঘন্টা সময়ের মধ্যে বাংলার 3টে, ইংলিশের 3টে টপিক আমাকে লিখতে হয়। তার মানে প্রতিটা লেখার জন্য 10 মিনিট করে পাচ্ছি। ক্লিয়ার? ইংলিশের 3টে লেখা রাইটিং স্কিল, বাংলার 3টে রাইটিং স্কিল, সবকটার জন্য আমার বরাদ্দ সময় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। এবার ভেবে দেখো, 10 মিনিটস আমি যদি এক একটা টপিকে পাই, তার মানে কত তাড়াতাড়ি আমাকে লেখাটাকে কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, চলে আসি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে। 150 নম্বরের পরীক্ষা, রাইট? তার মধ্যে 20 দুটো ট্রান্সলেশন, তার মধ্যে প্রেসই রয়েছে একটা 40 মার্কসের, তার মধ্যে তোমার রিপোর্ট রাইটিং রয়েছে। এটা গেল হচ্ছে আমার রাইটিং স্কিলের পার্টটা। ঠিক তারপরেই শুরু হচ্ছে গ্রামার অ্যান্ড কম্পোজিশন, অর্থাৎ সেখানে গ্রামারের পার্ট পাচ্ছি। এই যে টোটাল এক্সারসাইজ, সময় কত? 1.5 ঘন্টা, রাইট? তার মানে পড়ার পেছনে যদি আমি প্রচুর সময় ব্যয় করে ফেলি, তার মানে বুঝতে পারছো কি সমস্যা হবে? এবার তুমি বলবে, স্যার আমাদের তো অভ্যাসটাই ওরকম, আমি বদলাবো কি করে, বা বদলানো কি আদৌ সম্ভব? আমরা তো সব ম্যাচিওর্ড হয়ে গেছি, এখন তো মানে কেউই বাচ্চা নই। আমি আবারও বলছি, ইউ উইল ফিল দ্য ম্যাজিক। আমি এতটুকুও এক্সাজারেট করছি না, অতিরঞ্জিত করছি না, বাড়িয়ে বলছি না। তোমরা ম্যাজিক অনুভব করবে যদি প্রতিদিন একটা কি দুটো করে প্যাসেজ নিয়ে বসো এবং সেটা একবার পড়বে। তুমি ধীরে ধীরে পড়ো, কিন্তু একবার পড়ো, পড়ে সেটার মানে বোঝার চেষ্টা করো এবং সেটা লেখো, অর্থাৎ তার প্রেসি করো। বা খুব ভালো হয়, আমরা যেটাকে আনসিন প্যাসেজ বলতাম আমাদের একাডেমিক পরীক্ষায়, স্কুল বোর্ডের পরীক্ষায়, সেই আনসিন প্যাসেজ, অর্থাৎ যেটাকে কম্পারেটিভে বলা হয় কম্প্রিহেনশন টেস্ট, আমরা জানি বিভিন্ন পরীক্ষা থাকে সেন্ট্রাল লেভেলে, তোমরা জানো। সেই কম্প্রিহেনশনের প্যাসেজ যদি একটু প্র্যাকটিস করতে পারো, তোমরা তো ভাবছো কি বলছি, রাইটিং স্কিলের কথা বলছে কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে। না না, ব্যাপারটা তার জন্য না, ব্যাপারটা হচ্ছে তোমার রিডিং হ্যাবিটটা তৈরি হবে, এবং তুমি যত প্যাসেজ পড়বে তত সেই প্যাসেজের মানে বোঝার প্রবণতা তোমার বাড়বে উইথ আ সিঙ্গেল রিডিং। দ্যাট উইল আলটিমেটলি হেল্প ইউ ইন রাইটিং, এবং সেটা খুব দ্রুত হবে। 10 থেকে 12 দিনের মধ্যে তুমি দেখবে, যেখানে একটা প্যাসেজ পড়ার পর লিখতে গেলে প্রায় কিছুই পারছিলে না, ওই হয়তো 2-3টে লাইন কোনো মতে লিখছি, সেখানে 10-12 দিন টানা প্র্যাকটিস করার পর দেখবে প্রায় 50% বোঝা যাচ্ছে।
এবং ক্রমাগত সেটা প্র্যাকটিস চালিয়ে গেলে 1 মাসও লাগবে না, একবার পড়ে পরিষ্কার বোঝা যাবে। আমি বারবার বলছি এই জায়গাটা মাথায় রাখবে, এটা কিন্তু প্রেসির ক্ষেত্রে একটা বিরাট বড় হাতিয়ার। এবার আসি আমরা যেটা বলছিলাম ফ্যামিলি এক্সপেন্স নিয়ে। এখানে আরেকজনও আমাকে রিকোয়েস্ট করলো যে পুরো মানেটা একবার পরিষ্কার করে বুঝিয়ে দিতে। হ্যাঁ বলো। এমন কোনো বই যেটা ইউজ করলে আমাদের প্রতি হেল্পফুল হবে প্র্যাকটিসের জন্য? ওরকম কোনো বই, দেখো বিষয়টা হচ্ছে যে তুমি যে কোনো একটা বই তোমার যেটা পছন্দ কলেজ স্ট্রিটে গিয়ে তুমি একটা কিনে নিলে, ধরো সেই বইয়ের প্যাটার্নটা হয়তো তোমার পছন্দ হলো, কিন্তু তোমার সঙ্গে আরও যারা ক্লাস করছে, পৌলমী কি পৃথা কি দেবাশিস, তার হয়তো ওটা পছন্দ হলো না, অন্য আরেকটা পছন্দ হয়েছে, হতেই পারে। আমার কাছে সেটা কোনো বড় ব্যাপারই না। কেউ যদি আমায় জিজ্ঞেস করে স্যার বই কি কিনতে হবে, আমি বলবো যে না কিনলেও চলবে। কোথায় পাবো? তাহলে কিচ্ছুর দরকার নেই, তুমি নেটে বসো বাবা, প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, প্রত্যেকের কাছে নেট আছে। জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার পিএসসি মিসলেনিয়াস লিখে পাঠিয়ে দাও, মানে ক্লিক করো, দেখবে পর 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 তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছে কোথায় সেই কোয়েশ্চেন আছে। ক্লার্কশিপ, WBCS, ভুড়ি ভুড়ি কোয়েশ্চেন আছে বছরের পর বছর। সেই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে যা যা আছে সব ডাউনলোড করো, করে তাতে যে ট্রান্সলেশন আছে, প্রেসি আছে, পর 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 প্র্যাকটিস করতে থাকো। এছাড়া মডেল তো প্রচুর আছে, কোনো এতটুকু সমস্যা হবে না। ক্লিয়ার? সবচেয়ে বড় হচ্ছে সেটাকে করা, প্র্যাকটিসটা করা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমার কাছে রিসোর্স প্রচুর, এক লাইব্রেরি বই ঘরে, কিন্তু আমি এক পাতা উল্টে দেখি না, লাভ কি? আমার বক্তব্য হচ্ছে ওটা, ঠিক আছে? আর যে কোনো বই নিতে পারো। আমি অনেক মানে ধরো ওরিয়েন্টাল পাবলিকেশনের একটা বই আছে, ওরিয়েন্ট পাবলিকেশনের একটা বই আছে, তারপরে এই লীলা ফিলা প্রচুর রয়েছে, এখন তো বইয়ের ছড়াছড়ি, সত্যিই লীলা চলছে একেবারে। তো যাই হোক, যেভাবেই হোক তোমরা একটা মানে নিয়ে নিতে পারো, কিন্তু আবারও বলছি সেটাই শেষ কথা নয়। তার যা মডেল অ্যান্সার আছে সেটা দেখে আমি চলে গেলাম, সেটা শেষ কথা নয়। কারণ মডেল অ্যান্সারের ছিঁড়ি বইগুলোতে যা থাকে আর অকথ্য বলাই ভালো। যাই হোক, আমি কোনো বিষয়কে ছোট করছি না, কিন্তু বেসিক জিনিসটাই মেনটেন হয় না, আর অন্য কিছু তো ছেড়ে দিলাম। চলো একটু আমরা পরপর দেখতে থাকি। আমি তোমাদের জন্য বিষয়টাকে আরেকবার বলে দিচ্ছি। আমাদের প্যাসেজ যেটা ছিল সেটা হচ্ছে, এখানে লেখক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি নজর করে দেখেছেন তার জীবনের প্রতি, জীবনশৈলীর প্রতি, যে বেশ কিছু অপ্রয়োজনীয় খরচা হয়, তিনি নজর করেছেন, এবং সেই খরচাটা তিনি ডিসাইড করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে কমাবেন, প্রায় অর্ধেকে নামিয়ে আনবেন। এবং তিনি এই কথা স্বীকার করেছেন যে মাসিক বা সাপ্তাহিক কিছু খরচা হবেই। একটা ফ্যামিলি রান করাতে গেলে, পরিবার রান করাতে গেলে খরচা তো আছেই, সেটুকু হবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তার বাইরের যে খরচা, অর্থাৎ মূলত দ্য পারপাস অফ এন্টারটেনমেন্ট, একটু ঘুরতে যাওয়া, অমুক তমুক নানা রকম, এই পার্কে যাওয়া, অমুক কোথাও একটা পার্টি অ্যাটেন্ড করা, এইগুলো অনেকটা ইকোনমাইজ করা যায়। একেবারে ঝেড়ে ফেলবেন তিনি সেটা বলছেন না, তিনি বলছেন কমানো যেতে পারে। সেটা করতে গিয়ে তিনি লক্ষ্য করেছেন, স্পেশালি তিনি যদি কোনো মহিলা সদস্যের সঙ্গে যান, তাহলে পুরো খরচাটাই তাকে বিয়ার করতে হয়, এবং সেটাই রীতি। সেটা না করলে লোকে সমালোচনা করবেন, ওটা ব্যাপার আছে। তো তিনি বলছেন যে এই যে আমি মালিক, আমাকে সব করতে হবে, এই সেন্সটা যদি ঝেড়ে ফেলা যায় তাহলেই অনেকটা খরচা কমানো যায়। এইটা হচ্ছে পুরো প্যাসেজের মূল বস্তু বা সারাংশ। এই যে আমি কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের আমি বুঝিয়ে বললাম, এটা ভয়ঙ্কর খারাপ কাজ করলাম। যদি এটা কেন করছি, তার কারণ হচ্ছে এটা একেবারে বেসিক ক্লাস আমাদের। এই বেসিক ক্লাসগুলোতে যারা জয়েন করেছে তাদের মধ্যে মিক্স স্টুডেন্ট থাকে, কেউ খুব অ্যাডভান্স লেভেলে থাকে, কেউ হয়তো সবে শুরু করেছে। তো ওই যারা সবে শুরু করেছে তাদের অসুবিধের কথা মাথায় রেখে আমি এটা বললাম, কিন্তু এটা তোমাদের পড়ে বুঝতে হবে নিজেকে, ঠিক আছে? চলো এবার আমি প্রেসিতে আসছি। অ্যান ইন্টিমেট অবজারভেশন অন লাইফস্টাইল। ইন্টিমেট কথাটার মানে ক্লোজ অবজারভেশন,
ঠিক আছে? এখানে ইন্টিমেট কথাটার মানে ঘনিষ্ঠ নয়, আমরা জানি ইন্টিমেট ফ্রেন্ড আমরা বলি, তো এখানে রিলেশনের ক্ষেত্রে যে ইন্টিমেট কথাটা ব্যবহার করি সেটা ব্যবহার করতে পারছি না, কিন্তু এখানে ইন্টিমেট কথাটা ব্যবহার করা যাচ্ছে কি অর্থে? ক্লোজ, একদম খুঁটিনাটি অবজারভেশন, অর্থাৎ নিরীক্ষণ, অন মাই লাইফস্টাইল, অন লাইফস্টাইল। আচ্ছা, জীবনশৈলীর ওপর তার এই যে নিরীক্ষণ, তিনি যে খুব খুঁটিয়ে ব্যাপারটা দেখেছেন বলে আমি কি করলাম, অ্যাজ দ্য অথার সেজ এটা রাখলাম। তুমি বলতে পারো স্যার হঠাৎ করে এটা ঢুকালেন কেন? যেমন লেখক বলছেন, অর্থাৎ লেখক অনুযায়ী, তোমরা ইচ্ছে করলে এটাকে এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অবজারভেশন ইউজ করা যাবে স্যার, হ্যাঁ যাবে, অসুবিধা কেন? কোনো অসুবিধা নেই। অবজারভেশন, তুমি অবজারভেশনের জায়গায় অন্য কোনো শব্দও ব্যবহার করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি এখানে দেখালাম যে অবজারভেশন কথাটা। যেমন এখানে ধরো আমি অ্যাকর্ডিং টু কথাটা বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য অথার এভাবেও বলতে পারে কেউ, অথারের অনুযায়ী, অথারের বয়ান অনুযায়ী যে একটা ইন্টিমেট অবজারভেশন লাইফস্টাইলে তিনি করেছেন। ক্লিয়ার? হ্যাজ নেসেসিটেটেড আ কনসিডারেবল কার্টেলমেন্ট অফ ফ্যামিলি এক্সপেন্সেস। আসলে এই হ্যাজটাকে জুড়বো কিসের সাথে? এটার সাথে। এই যে মাঝখানের অংশটুকু জোড়া হলো কমা দিয়ে, এই যে লেখার স্টাইল, এই নাউন ইন অ্যাপোজিশনের মতো করে। ধরো কেউ একজন লিখছে, চিঠির ক্ষেত্রে প্রচন্ড ব্যবহার করা হয়, দেখো তো মনে করতে পারো কিনা? তুমি চিঠিতে লিখছো আই, তারপরে এখানে তোমার নামটা লিখলে, ধরো আমি আমার নাম লিখছি যে অর্ণব ভট্টাচার্য, কমা এ রেসিডেন্ট অফ কোন একটা দিস লোকালিটি, এই যে কথাটা দিয়ে আবার কমা দিলাম। তার মানে কি, আমি অর্ণব ভট্টাচার্য অমুক জায়গার বাসিন্দা, এবার লেখা শুরু করলো যে ওয়ান্ট টু এক্সপ্রেস, তার মানে কি আই ওয়ান্ট টু এক্সপ্রেস, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে আই আর ভার্বটা হচ্ছে ওয়ান্ট। তো মাঝখানে এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যারা বসে গেল তাদেরকে আমরা বলছি অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ সাবজেক্টের পরিচয় বহন করতে এই অর্ণব ভট্টাচার্য অমুক জায়গার বাসিন্দা এই কথাটা বসে গেল। ঠিক তেমন ভাবে এখানে লেখাটা হলো একটা ক্লোজ অবজারভেশন, কারণ লাইফস্টাইলে অ্যাকর্ডিং টু অথার হ্যাজ নেসেসিটেটেড, মানে ক্লোজ অবজারভেশনটা এই প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে, নেসেসিটেটেড এ কনসিডারেবল কার্টেলমেন্ট অফ ফ্যামিলি এক্সপেন্সেস, অর্থাৎ পরিবারের খরচার উপর একটা বেশ রীতিমতো কার্টেলমেন্ট করা যেতে পারে। দেখে নাও, আশা করছি এই প্রথম জায়গাটুকুর উপর আমাদের কোনো সমস্যা নেই। আমরা লেখা স্টাইলটাও বুঝলাম, মানেটাও পরিষ্কার বুঝতে পারলাম, এবং মজার কথা দেখো, প্যাসেজের যে মেন পয়েন্ট যেটা নিয়ে আমরা লড়ছিলাম, অর্থাৎ প্রথম পয়েন্টটা এখানে ক্লিয়ার হয়ে গেল। লেখক কি কথাটা বলেছেন, এই যে অর্থাৎ এটা প্রেসি মানে কি রেপ্লিকেশন, আমি যেটা পাচ্ছি সেটাকে অল্প কথায় কি পয়েন্টসগুলো তুলে নিয়ে 1/3 লেখা। তো তার কাজ শুরু করে দিলাম, শুরুতেই পেলাম এই বিষয়টা। নেক্সট, তারপরে কি পাচ্ছি? বিসাইড সাম আনঅ্যাভয়েডেবল এক্সপেন্ডিচার। আচ্ছা, এই যে কথাটা বললাম আনঅ্যাভয়েডেবল এক্সপেন্ডিচার, রাইট? আবার এখানে বলছে বিসাইড, কথাটা বলছে, খেয়াল করবে বিসাইডস এস আছে, কিন্তু এখানে বিসাইডস কথাটার মানে তোমরা আমাকে একটু বলো তো, বিসাইড সাম আনঅ্যাভয়েডেবল এক্সপেন্ডিচার, আনঅ্যাভয়েডেবল, হ্যাঁ বলো। না, পাশাপাশি নয়, না বিসাইডস মানে এছাড়াও। এছাড়াও, ভেরি গুড। অর্থাৎ বিসাইড যদি বলতাম তাহলে হতো পাশাপাশি। ধরো আমি বললাম যে জয় আর কৃষ্ণা পাশাপাশি বসে, তো আমি কি বলতাম? জয় সিটস বাই দ্য সাইড অফ বা বিসাইড কৃষ্ণা। এই যে বলছি জয় সিটস বিসাইড কৃষ্ণা, জয় কৃষ্ণার পাশে বসে, এটা পাশাপাশি। আমাকে এখানে যে শব্দটা ব্যবহার করলো, এখানে বললো বিসাইডস, অর্থাৎ বাংলায় ও খুব সুন্দরভাবে বললো যে এছাড়াও। অর্থাৎ আমরা কিরকম বলবো?
except this আমরা বলি না, in addition to this, এই যে আমরা ইউজ করি in addition to বলে আমরা যে ব্যবহারটা করি, অর্থাৎ এই ব্যবহার হচ্ছে besides some unavoidable expenditure. unavoidable মানে অনিবার্য, যেটা আমি করতেই হবে, যেটা ছাড়া আমার কোনো উপায় নেই, রাইট? আশা করি বুঝতে পারলাম কি বলছি, যেটাকে আমি অ্যাভয়েড করতে পারি না। এরকম কোনো খরচা যেগুলো আছে সেগুলোর কথা লেখক বলেছেন, besides some unavoidable expenditure the narrator has several expenses on amusement. ওই যে বললাম এখানে বলা থাকবে অনেক কিছু উদাহরণস্বরূপ। আমরা কি বলেছিলাম, উদাহরণটাকে যথাসম্ভব সরিয়ে ফেলতে হবে, যে ডেটা বা যে রিপোর্ট রয়েছে সেটাকে সরিয়ে দিতে হবে। লেখক বোঝাবার জন্য, ইলাবোরেট করার জন্য অনেক কিছু বলেন। আমার কাজ তো বোঝানো নয়, আমি যেটা বুঝেছি সেটা দেখানো। ক্লিয়ার? তাই কি করলাম, পরিষ্কার লিখলাম হ্যাজ সেভারাল এক্সপেন্সেস অন অ্যামিউজমেন্ট, অর্থাৎ মনোরঞ্জনের জন্য, এন্টারটেনমেন্টের জন্য বেশ কিছু খরচা তার আছে। এই বলেছে পার্টি যাওয়া, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, কনভেন্স, এত কিছু আমি বলছি না, পুরো কথাটাকে এদের মধ্যে সীমাবদ্ধ রাখলাম। ক্লিয়ার? বেশ, এটা আমার সেকেন্ড পয়েন্ট গেল, অর্থাৎ 2 নাম্বার পয়েন্ট আমি এখানে অবতারণা করলাম। পরেরটায় আসি। তোমরা আমাকে বলতেই পারো যে আচ্ছা এই ব্র্যাকেটের মধ্যে এটা কি? আচ্ছা, এই ব্র্যাকেটটা দিয়েছে তার কারণ আছে, অনেকে এটাকে অ্যাড করতে চায়, অনেকে করতে চায় না। কি লিখলাম এখানে, অ্যাডিং টু দিস হি ওপাইন্স দ্যাট, এই যে অ্যাডিং টু দিস মানেটা কি, এই মোর ওভার মানে তিনি যা বলেছেন তার সাথে আরো বিষয় হচ্ছে, এই যে বাংলায় বলি আরো হচ্ছে, দ্যাট ইজ মোর ওভার। অ্যাডিং টু দিস মোর ওভার হি ওপাইন্স দ্যাট, ওপাইন্স কথাটার মানে কি, কথাটা কোথার থেকে এসছে, ওপিনিয়ন থেকে। ওপিনিয়ন নাউন, মতামত, সেটাকে ভার্ব করা হলো মতামত দেওয়া। হি ওপাইন্স, তিনি এই মতামত দিয়েছেন, রাইট? কি মতামত দেয় তিনি, দ্যাট ইফ দ্য পার্টনার ওয়্যার এ লেডি, যদি তার পার্টনার লেডি হয়, হি ইজ লাইকলি টু পে বিল অ্যাজ ডেকোরাম। এখানে খুব ইম্পর্টেন্ট কিছু ব্যবহার আছে, আমরা প্রতি মুহূর্তে সেগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করব। লাইকলি টু এর ব্যবহারটা কিরকম, যদি কারো জানা থাকে একটু আমার সঙ্গে শেয়ার করবে, তাহলে আমারও ভালো লাগবে। বলো, হি ইজ লাইকলি টু মানে সাধারণত, সম্ভবত, জেনারেলি। হ্যাঁ, খালি দুজনে হ্যাঁ একদম একদম, অর্থাৎ দুজনেই, তোমরা তিনজনেই যা যা বললে তোমরা যৌথভাবে ঠিকঠাক। হয়তো কারোর এক্সপ্রেশন একটু উইক আছে, কিন্তু ব্যাপারটা বোঝো, তিনজনেই বোঝো। এখানে লাইকলি টু পে অল দ্য বিলস মানে বাংলায় এমন যে বলি না যে যদি পার্টনার লেডি হয় তাহলে এই যে বিলটা পে করার ব্যাপারটা প্রথাগতভাবে আমাকেই করতে হয়। যেমন ধরো আমি একটা ছোট্ট অন্য উদাহরণ দিয়ে বোঝাই, লাইকলি একই উদাহরণে থাকার কোনো মানেই নেই। চলো ধরো যদি আমি এভাবে একটা কথা বলি, ধরো সেখানে যদি এরম লেখা থাকে, যে সেন্টেন্সটা লিখলাম, I am likely to leave the job in the next month. আমি একটা সেন্টেন্স লিখলাম, আরেকটা সেন্টেন্স আমি লিখব। ধরো আমি বললাম, কেউ লিখলো, they are likely to participate in the program, right? বলো তো চট করে, যারা বোঝো বা যারা বোঝো না, যে কেউ আমাকে বলতে পারো যে এই যে কথাটা ব্যবহার করলাম তার অর্থ কি হলো? প্রবাবলি। এক্স্যাক্টলি সো। এই যে এটা হচ্ছে আমি আমার
পড়িয়ে ভাল লাগলো, যে আমি তোমাদের কাছে পৌঁছতে পারলাম। আই এম লাইকলি টু লিভ মানে খুব সম্ভবত, প্রবাবলি, রাইট, বা মোস্ট প্রবাবলি, খুব সম্ভবত আমি কাজটা ছাড়তে চলেছি সামনের মাসে। একই রকম ভাবে যদি পরের সেন্টেন্সটা ভাবি, দে আর লাইকলি টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম, তার মানে কি? একই রকম ভাবে প্রবাবলি, খুব সম্ভবত, রাইট, তারা প্রোগ্রামে পার্টিসিপেট করতে চলেছে। আচ্ছা, এই যে দুটো জায়গা আমি দেখালাম, দেখে নাও কারো কোনো এই দুটো জায়গা নিয়ে কোনো প্রবলেম আছে কি? নেই, ভেরি গুড। এবার দেখো, আশা করি আমরা যখন প্রেসিটা করব তখন তার যে গ্রামাটিক্যাল নোহাউগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব। যেমন আমরা এখানে বললাম, সেই কথাটাই ব্যবহার করলে, হি ইজ লাইকলি টু পে অ্যাজ ডেকোরাম, অর্থাৎ প্রথা অনুযায়ী প্রবাবলি তাকেই সেগুলো পে করতে হবে, খুব সম্ভবত তাকেই সেগুলো পে করতে হবে, রাইট? বুঝতে পারলাম? ঠিক তারপরে কি বলছে? আচ্ছা, এই যে ডেকোরাম মানে হচ্ছে প্রথা, এই যে ডেকোরাম, কাস্টম। এইবার দেখো, খুব ভালো প্রশ্ন তুমি জিজ্ঞেস করেছো। আমার প্যাসেজে যেটা লেখা ছিল সেটা হচ্ছে কাস্টম, তো আমি সেই শব্দটা ব্যবহার না করে আমি ডেকোরাম কথাটা ব্যবহার করলাম, রাইট? কেউ কাস্টম লেখা আছে, আচ্ছা ঠিক আছে, সে ইউজ করলো কনভেনশন, কেউ ইউজ করলো ট্র্যাডিশন। অর্থাৎ আমরা বারবার যেটা বলেছিলাম যে মাথায় রাখতে হবে, কবিরুল, কবিরুল, তুমি বোধহয় নিজের পেজটাকে প্রেজেন্ট করে ফেলেছো। আমার পেজটা কি দেখা যাচ্ছে? এই কবিরুল গন্ডগোল করেছো। কবিরুল, তুমি পিনটা সরিয়ে ফেলো, ফোনে পিনটা সরিয়ে ফেলো। দেখ, একটা পিনের সাইন আছে, ওই পিনটায় আরেকবার ক্লিক করো, আনপিনড হয়ে যাবে। আমার লেখাটা কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে আপনার লেখাটা, আমি দেখতে পাচ্ছি। নামটা কি বললেন? কবিরুল দেখতে পাচ্ছি। এইবার দেখো, আমি বোঝা দেখা যাচ্ছে। না না, দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্যার। কবির আপনার লেফট করে দাও। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি পিন করেছি। কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। আমার লেফট করো, নাহলে আমি রিমুভ করছি। ঠিক আছে স্যার, আমি অনেকক্ষণ ধরে বুঝতে পারছি না, তার জন্য আমি একটু ঠিক করতে গেলাম, আর এরকম হয়ে গেল। আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটু স্টপ শেয়ারিং করে আবার শেয়ার করছি, ঠিক আছে? একটু ওয়েট করো, আমি স্টপ শেয়ারিং করে আরেকবার শেয়ার করছি, আশা করছি দেখতে পাবে সবাই। ঠিক আছে স্যার। এই দেখো, এবার হয়তো দেখতে পাবে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভেরি গুড। চলো, তাহলে কবিরুলকে আর লিভ করতে হচ্ছে না, কবিরুল এমনিই দেখতে পাবে, ঠিক আছে? চলো, আমার দেখা যাচ্ছে না তো। কবিরুল, তাহলে একটা কাজ করো, তোমার যেহেতু দেখা যাচ্ছে না, আমার মনে হচ্ছে নেট ইস্যু হচ্ছে, তুমি একবার লিভ করে আবার জয়েন করো সঙ্গে সঙ্গেই, ঠিক আছে? দেখতে পাচ্ছ। ঠিক আছে। ওকে, চলো, আমরা যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। অর্থাৎ ডেকোরাম কথাটার মানে বোঝা গেল, কাস্টম বা প্রথা। ওই যে বলেছিলাম, আমি বিষয়গুলো লিখব, লেখক যেটা লিখেছেন, কিন্তু আমার নিজের ভাষায়। দু একটা শব্দ নেওয়া যেতে পারে, কিন্তু একটা গোটা বাক্য নেব না, ঠিক আছে? চলো, হি উইশেস টু রেস্ট্রিক্ট অল দিস বাই এক্সটারমিনেটিং ইউজলেস সেন্স অফ ওনারশিপ। অর্থাৎ এই পুরো জিনিসটা তিনি কি করেছেন? হি উইশেস, হি ওয়ান্টস, এখানে মানে, এখানে উইশেস কথাটা মানে হি ওয়ান্টস, তিনি চান। কি চান তিনি?
টু রেস্ট্রিক্ট অল দিস, অর্থাৎ এই যাবতীয় জিনিসকে রেস্ট্রিক্ট করতে, নিয়ন্ত্রণ করতে। কারো রেস্ট্রিক্টিভ প্রবলেম থাকতেই পারে। টু কন্ট্রোল লিখতে পারি, কিন্তু কন্ট্রোল লিখলে ব্যাপারটা বড্ড জলো হয়ে যায়, ঠিক আছে? রেস্ট্রিক্ট কথাটা অনেক বেটার কথা। টু রেস্ট্রিক্ট অল দিস বাই এক্সটারমিনেটিং ইউজলেস সেন্স অফ ওনারশিপ। এক্সটারমিনেটিং কথাটার মানে কি? আচ্ছা, এক্সটারমিনেট, এক্স্যাক্টলি, ভেরি গুড। অর্থাৎ এখানে মানে হচ্ছে ইরাডিকেট, এই যে দূর করা। ক্লিয়ার? দেখো আমি স্পেলিংটা লিখে রেখেছি, ERADICATE, ইরাডিকেট, রাইট? দূর করা, বা তুমি আরো সহজে লিখতে পারো রিমুভ, অপসারণ করা, দূর করা। না, অ্যানিহিল মানে হচ্ছে ধ্বংস করা। মানে ধরো কথাটা সিনোনিমের জায়গায় তুমি হয়তো একসাথে পাবে, কিন্তু তার ব্যবহারে আকাশ পাতাল তফাৎ। অ্যানিহিলেশন মানে হচ্ছে আমি কোনো কিছু বাদ দিচ্ছি, কিন্তু কেমন করে বাদ দিচ্ছি? ধ্বংস করে, সেটা হচ্ছে অ্যানিহিলেশন। আর আমি যেটা বলছি এক্সটারমিনেট করে দেওয়া কোনো কিছু, চলো আমার এখানে এতটুকু রয়েছে, এটা এক্সট্রা হচ্ছে, এটুকুকে বাদ দিয়ে দাও, এক্সটারমিনেট করে দিচ্ছি। চলো রিমুভ করে দাও, ওটাকে সরিয়ে দাও, বাদ দিয়ে দেওয়া বাংলায় যেটাকে বলি। সো আই থিঙ্ক ইট ইজ টু বি এক্সট্রা, তাই আমি ওটাকে বাদ দিচ্ছি, এটা ধ্বংস নয়, ঠিক আছে? তো ইরাডিকেট, রিমুভ, এই কথাগুলো লেখা যেতে পারে। এক্সটারমিনেট যেমন একটা কথা। ভেরি ইম্পর্টেন্টলি, I request everybody to note down every single word, every single construction which I teach in the class. যা যা পড়ানো হচ্ছে আশেপাশে লিখছি, চারদিকে লিখছি, কিন্তু এই আশায় যে তোমরা সেটাকে লিখবে। এতগুলো শব্দের প্রতিশব্দ আলোচনা হচ্ছে, তোমরা বলছো এগুলো লিখবে। আবারও বলছি, একটা অফলাইন ক্লাস হলে আমরা যেমন করতাম খাতায় পেন নিয়ে, ঠিক তেমনভাবেই লিখবে। না হলে কিন্তু বারবার বলছি আমরা ঠিক জায়গা মতো পৌঁছতে পারবো না, ঠিক আছে? আমাদের উদ্দেশ্য কিন্তু ক্র্যাক করা, সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে, রাইট? আমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছি, এখানে খুব সুন্দরভাবে জায়গাটা ক্লিয়ার হলো আশা করব। আমি কি করেছি, এর আরেকটা প্রেসি করেছি, অর্থাৎ এটা একটা প্রেসি গেল। নেক্সট আরেকটু অন্যরকমভাবে কেউ যদি ভাবে, করতেই পারে, কোনো ব্যাপারই না, করা সম্ভব। এখানে কি বলছে একটু দেখা যাক। আফটার কিপিং ক্লোজ আই অন লিভিং দ্য ন্যারেটর, রাইট, হ্যাজ ফেল্ট দ্য নেসেসিটি টু কাটেল ডাউন ফ্যামিলি এক্সপেন্সেস। আচ্ছা, খুব ঠান্ডা মাথায় বুঝবে আমি কি বলতে চাইছি। এখানে বলছে, এক সেকেন্ড, রাইট, আফটার কিপিং ক্লোজ আই, ক্লোজ আই মানে সতর্ক দৃষ্টি। ক্লিয়ার? অর্থাৎ এই কিপ ক্লোজ আই তোমরা এটা লিখে নিতে পারো, এটা কিন্তু একটা ইডিয়াম। কিপ ক্লোজ আই, এটা একটা ইডিয়াম, ঠিক আছে? তাই বলছে আফটার কিপিং ক্লোজ আই, সতর্ক দৃষ্টি রাখার পরে। কিসের উপর সতর্ক দৃষ্টি রেখেছে? অন লিভিং, মানে বাংলায় বলি যাপন, জীবন যাপন, যাপনের উপর, অর্থাৎ জীবন যাপনের উপর সতর্ক দৃষ্টি রাখার পরে দ্য ন্যারেটর হ্যাজ ফেল্ট, অর্থাৎ লেখক তিনি অনুভব করেছেন দ্য নেসেসিটি টু কাটেল ডাউন ফ্যামিলি এক্সপেন্সেস, তিনি প্রয়োজনীয়তা অনুভব করেছেন পারিবারিক খরচা কমানোর। পরিষ্কার? কোথাও কোনো প্রবলেম থাকলে বলবে। দো অ্যাজ এ ফ্যামিলি ম্যান হি হ্যাজ রুটিন এক্সপেন্ডিচার, যদিও একজন পরিবারে থাকা মানুষ হিসেবে, একজন পারিবারিক মানুষ হিসেবে, এই যে বাংলায় না ফ্যামিলি ম্যান, পারিবারিক মানুষ, অত্যন্ত বদখচ্ছ নয়, এটা একেবারে সেই আক্ষরিক অনুবাদ হয়ে যায়, ট্রান্সমিউটেশন, ঠিক আছে? আমরা এটাকে না করে বরং আমরা এভাবে বলবো যে একজন কি বলবো, পরিবারের সদস্য হিসেবে, এটা বলাটা অনেক বেটার হয়, ঠিক আছে? যদিও একজন পরিবারের সদস্য হিসেবে
হি হ্যাজ রুটিন এক্সপেন্ডিচার, তার কিছু প্রতিনিয়ত হওয়ার মতো খরচা আছে, অর্থাৎ প্রাত্যহিক কিছু খরচা আছে, রাইট? কমা, তারপরে কি লিখছি? হিজ সেরিমোনিয়ালিজম বা ফর্মালিজম, যে কোনো একটা কথা রাখছি। কথাটা অত্যন্ত আধুনিক একটা কয়েনেজ। আন্দাজ করে তোমরা বলতে পারবে এই যে কথাটা লিখেছি সেরিমোনিয়ালিজম বা ফর্মালিজম, কথাটার মানে কি হতে পারে? ভুল হতেই পারে, আমাকে জাস্ট আন্দাজ করে বলো তো। প্রথাগত। প্রথাগতভাবে। এটা মানে স্যার প্রথাগত ধারণা অনুসারে, প্রথাগত ধারণা অনুসারে খানিকটা ঠিকই, প্রায় বলতে গেলে 60% কারেক্ট, বিষয়টা ঠিকই। যেমন বাংলাতে, আচ্ছা ধরো সেরিমোনিয়ালিজম, তাই তো? আরে এই সেরিমনি কথাটা থেকে এসছে, এটা সবাই বুঝতে পারছি। অর্থাৎ আমার এটা বুঝতে সমস্যা নেই যে কথাটা এসছে সেরিমনি থেকে। তাহলে সেরিমনি কথাটা, হ্যাঁ নিয়ম মাফিক, ঠিক ধারাবাহিকতা কি হবে? না, ধারাবাহিকতা না, এটা ভালো করে বুঝি। সেরিমনি মানে কি? বাংলায় যে কথাটা বলি, মানে ইংলিশে যে সেরিমনি কথাটা ইউজ করি, তার বাংলা অর্থ অনুষ্ঠান। অনুষ্ঠান। অনুষ্ঠান থেকে চেঞ্জ করলাম কিসে? সেরিমোনিয়ালিজম, আনুষ্ঠানিকতা। আনুষ্ঠানিকতা বাংলা ইউজ করি, আনুষ্ঠানিকতা মানে এবারে কথাই লৌকিকতা। এক্স্যাক্টলি সো, এই ফাইনালি যে ওয়ার্ডটা পেলাম, লৌকিকতা, আমি এটাই তোমাদের মুখ থেকে বার করতে চাইছিলাম। এই যে আনুষ্ঠানিকতা, বা আনুষ্ঠানিকতা মানে কি? লৌকিকতাই তো, তাই না? তো এই যে লৌকিকতা, হ্যাঁ না হবে, তুমি দেখতে থাকবে যেভাবে আমি করাতে থাকবো, তাতে ধরো আমি এসে করাচ্ছি, যে এসে আমি টপিকটা করালাম, আশা করব সেই এসেটা আমি বাংলায় বলেও দেব, তোমার বাংলা একটা এসে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এবার যিনি বাংলা স্যার আছেন তিনি বলবেন যে এখানে ভুল আছে, ওখানে ভুল আছে, সেটা ঠিক করে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ কেউ যদি সিরিয়াসলি কিছু কালটিভেট করে, তাহলে কিন্তু অনেকগুলো কাজ একসাথে হয়ে যায়। তো এই ফর্মালিজম, লৌকিকতা, সেরিমোনিয়ালিজম, রাইট, মেক্স ইট মাচ হায়ার, রাইট, মেক্স ইট মাচ হায়ার। ইট মানে কোন জিনিসটার কথা বলছি, এটাকে আরো বেশি হাই করে দেয়? এক্সপেন্ডিচারটা তো, ইট মানে হচ্ছে এখানে এক্সপেন্ডিচার, অর্থাৎ একে তো খরচা আছে, তার উপর আবার আমাদের এই লৌকিকতায় যে ওখানে অমুক বাড়িতে যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, একটু কিছু না নিলে হয়, হ্যাঁ না তা না, হয়তো তার স্যালারি হয়নি, মেয়ে স্কুলের টাকা বাকি, কিন্তু ওই এক হাঁড়ি রসগোল্লা না নিয়ে গেলে মান মর্যাদা থাকবে না, সে রসের মতো চিপে মান মর্যাদা বেরিয়ে যাবে। এই যে বাঙালির কেন সব জায়গায়, এবার বুঝতেই পারছো, আমাদের যদি এরকম থাকে, সাহেবদেরও সেটা আছে, ক্লিয়ার? তো তাদের মধ্যে আরো বরং বেশি আছে আর কি। যাই হোক, তো সেই কথাটা বলেছে যে মেক্স ইট মাচ হায়ার, সেটা আরো বাড়িয়ে দেয় খরচাটাকে। এবার আবার সেই ব্র্যাকেটেড পোর্শন, অ্যান্ড হি ইজ লায়াবল টু পে বিলস প্রোভাইডেড দ্য পার্টনার ইজ আ লেডি। এবং হি ইজ লায়াবল টু পে বিল, লায়াবল মানে তিনি দায়বদ্ধ, রাইট? ঠিক আছে? পে বিলস প্রোভাইডেড, প্রোভাইডেড কথাটার মানে এখানে আসলে ইফ, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? যদি দেখা যায়, বাংলায় এরকম বলি না, এই দ্যাট ইজ প্রোভাইডেড, প্রোভাইডেড দ্য পার্টনার ইজ আ লেডি, পার্টনার যদি লেডি হয় তাহলে তো তিনি দায়বদ্ধ, এরকম একটা ব্যাপার। নাও হি উইশেস টু সেভ বাই ইরাডিকেটিং, অর্থাৎ ইরাডিকেটিং কথাটা এখানে আমি ইউজ করেছি, তিনি খরচা করছেন, মানে ইয়ে করার চেষ্টা করেছেন, হি উইশেস টু সেভ বাই ইরাডিকেটিং স্টুপিড অফিশিয়াস এক্সারসাইজ অফ অথরিটি বা মেল শভিনিজম। দেখো আমি ভালো করে বোঝাচ্ছি কি লিখেছি, অনেকেই নতুন আছে, তাদের পক্ষে হয়তো অসুবিধা হবে, জায়গাটাকে আমি ছোট ছোট করে দেখাচ্ছি, তোমরাও একটু দেখতে থাকবে। হি উইশেস টু সেভ, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন
সঞ্চয় করার ইচ্ছা প্রকাশ করেছে। ভালো কথা। কি অর্থাৎ তিনি সঞ্চয়টা কিভাবে করবেন? বাই ইরাডিকেটিং, বাদ দিয়ে। কি বাদ দিয়ে? স্টুপিড, অর্থাৎ আমরা যেটাকে বলি বোকা বোকা, রাইট? বা অফিসিয়াস। অফিসিয়াস মানে এই যে লৌকিকতার দ্বারা যেগুলো চালিত হয়। ক্লিয়ার? এক্সারসাইজ অফ অথরিটি, এই যে কর্তৃত্ব, রাইট? কর্তৃত্বের অনুশীলন হচ্ছে যেন একেবারে, আমি অমুক, আমি তমুক, আমি সংসারের কর্তা, সব আমায় খরচা করতে হবে, রাইট? বা এখানে মেল শভিনিজম বলে একটা কথা রাখলাম আমি, একদম শেষ কথা, একটু খেয়াল রাখবে, দুটো শব্দ কিন্তু একসাথে, এখানে জায়গা নেই বলে আমি শভিনিজমের জায়গাটা আলাদা রেখেছি। মানে ব্যাপারটা বুঝি কি বলছি। শভিনিজম কথাটার মানে CHAU, CH উচ্চারণ হয় তালিবর্ষয়ের মতো, অর্থাৎ ইংরেজিতে যেটা SH উচ্চারণ হয়, খেয়াল রাখবে, ঠিক আছে? শভিনিজম মানে হচ্ছে একটা, এই কি বলবো, একটা বড় বড় ভাব, মানে শ্রেষ্ঠতার দাবি রাখেন যিনি। শভিনিজম কথাটার মানে সুপিরিয়রিটি, কিন্তু ইলজিক্যাল সুপিরিয়রিটি, অর্থাৎ আমি শ্রেষ্ঠ, আমার জাতি শ্রেষ্ঠ, মূলত এটা জাতিগত হয়, ঠিক আছে? আমার ধর্ম শ্রেষ্ঠ, বিশ্বে এরকম কিছু আর নেই। ঠিক তেমনি এখানে বলছে মেল শভিনিজম মানে পুরুষ জাতি শ্রেষ্ঠ, রাইট? এই কাইন্ড অফ প্যাট্রিয়ার্কি, এটাকে বলা হয় মেল শভিনিজম, ঠিক আছে? এই পুরুষত্ব শ্রেষ্ঠ তাকে এস্টাবলিশ করার যে চেষ্টা, দ্যাট ইজ কল মেল শভিনিজম। তো এই কথাটাকে এইভাবে আমি রাখলাম যে তোমরা ইচ্ছে করলে এটাকে এইভাবে লিখতে পারো, হি উইশেস টু সেভ ইরাডিকেটিং স্টুপিড সেন্স অফ, বা স্টুপিড এক্সারসাইজ অফ অথরিটি, বা ইরাডিকেটিং মেল শভিনিজম, বা ইরাডিকেটিং অফিসিয়াস এক্সারসাইজ অফ অথরিটি। বোঝাতে পারলাম? এখানে ওয়ার্ড লিমিটটা আরো কমলো, অর্থাৎ দ্য ওয়ার্ড আই হ্যাভ, পুরো ওয়ার্ডটা কি একটা খোপের মধ্যেই রাখবো? মেল শভিনিজম। হ্যাঁ অবশ্যই মেল শভিনিজম একটা খোপের মধ্যে রাখবে, ঠিক আছে? একটু মাথায় রাখবে যাতে শব্দটা এইভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? তাহলে এখানে আমি দুটো জিনিস তোমাদের কাছে পরিষ্কার দেখাতে পারলাম, অর্থাৎ একই একটা প্রেসের একটাই প্যাসেজ, তার এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে দুটো আলাদা আলাদা স্যাম্পল রাইটিং, ঠিক আছে? ধরে নিচ্ছি দুজন আলাদা আলাদা লেখক লিখেছেন, মানে পরীক্ষার্থী লিখেছেন, লেখক নয়। এবার দেখো সব জায়গায় এখানে একটাও আই অর্থাৎ ফার্স্ট পার্সনের ব্যবহার নেই, কোনো কোট ব্যবহার করা হয়নি, যেগুলো যেগুলো বারণ সেগুলো মাথায় রাখা হয়েছে। যে শব্দ বা যে শব্দবন্ধ অর্থাৎ যে বাক্যের ব্যবহার আমরা গিভেন প্যাসেজ প্রদত্ত গদ্যাংশে পেয়েছি, সেগুলোকে আমরা কনসিয়াসলি, সচেতনভাবে সেগুলোকে আমরা অ্যাভয়েড করেছি। এটা হচ্ছে রীতি। আশা করি এইটুকু তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলবে, এই যে আমি যেটা পেলাম, আমি এখানে অনেক কিছু লিখেছি, এই লেখা সমেত একটা কপি কি তোমাদের প্রয়োজন? মানে আমি বলছি এই যে আঁকি বুকি করা। হ্যাঁ স্যার, ওটা একটু দিলে ভালো হয়। ঠিক আছে, স্যার লেখাটা হ্যাঁ স্যার, ওটা দেবেন। আচ্ছা ওটা থাকছে, ভেরি গুড। আচ্ছা তোমরা বললে হোম, আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে সেভ অ্যাজ করে আমার অ্যানোটেশনে রেখে দিই, তাহলে এটা সেভড হয়ে থাকবে, আমার সুবিধে হবে, রাইট? আমি এখানে সেভ করে রাখলে সুবিধে হচ্ছে, আমি সঙ্গে সঙ্গেই তোমাদের পাঠিয়ে দিতে পারবো, রাইট? আমার সেভ হয়ে গেল, আমি তোমাদের যথারীতি পাঠিয়ে দেবো, ঠিক আছে? চলো আমরা এই অবধি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারলাম, এবার বাকিটা আমরা দেখতে থাকবো। এটা একটা পার্ট, জাস্ট আ মিনিট, এখানে একটা ওবিএস ইস্যু আছে, আমি একটু দেখে নিই জায়গাটাকে। আমি এটা সরালাম স্ক্রিনটা, ঠিক আছে? করে আমি নতুন আরেকটা স্লাইড তোমাদের সঙ্গে আনছি, তোমরা একটু খেয়াল করতে থাকবে।
এই প্রেসিডেন্ট টাইটেলটা একটু বলে দিন। হ্যাঁ, ওটা আমি তোমাদের লিখতে দেবো, ওই জন্যই বলি। খুব ভালো কথা নজরে এনেছে যে হঠাৎ করে আমি প্রেসিড টাইটেলটা বললাম না কেন, রাইট? ওটা আমি তোমাদের লিখতে দেবো, ঠিক আছে? যেহেতু আমি সেটাই অ্যাকচুয়ালি লেখার কথা ছিল তোমাদের, যেহেতু টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হলো না, আমি তোমাদেরকে এটা লিখতে দেবো, ঠিক আছে? তারপর আমি আমার টাইটেল অবশ্যই তোমাদের শোনাবো। স্যার টাইটেলে কি ফাইনাইট ভার্ব ইউজ করা যায়? ফাইনাইট ভার্ব নয়, ব্যাপারটা বোঝো। একটু বলি, টাইটেলটা আমি আগের দিন এই জন্য খুব ইম্পর্টেন্ট ছিল প্রথম ক্লাসটা অ্যাটেন্ড করার। প্রথম ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট হয় সবসময় প্রথম ক্লাস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি একটু ভালো করে ব্যাপারটা বুঝতে চেষ্টা করি, দেখবে আমাদের কাছে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে ক্লাসটা, সেখানে আমি এই বিষয়ে দীর্ঘ আলোচনা করছি, দীর্ঘ আলোচনা। সেখানে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে যে, আমি ছোট করে একবার বলি, টাইটেল খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। টাইটেলের ক্ষেত্রে যেটা আমাদের কাছে মারাত্মক ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে টাইটেলটা প্রথম কথা হতে হবে অত্যন্ত সহজ সরল। অর্থাৎ টাইটেলের মধ্যে কোনো রকমে একটা বোম ব্লাস্টিং ওয়ার্ড ইউজ করা, কি একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাচ্ছে এই ব্যাপারটা ইউজ করা, এসব চলবে